আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, আমরা যে চ্যাপ্টারটা ছিল সেটার একটা স্পেসিফিক টপিক আজকে হচ্ছে আমরা পড়বো। একটু কনসেপচুয়াল বেশি, এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম তেমন নাই। তো সবাই ক্লাস শুরু করার আগে আমাকে জানিয়ে দাও আমার শব্দ মানে কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং মনিটর ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের বিগত দিনের হোমওয়ার্কের সমাধানটা প্রথমে পিডিএফ এর সামনে পেয়ে যাবা। আমরা আজকে মূলত পড়ব হচ্ছে পদার্থের তিনটা অবস্থা সম্পর্কে। পদার্থের তিনটা অবস্থা সম্পর্কে, যেটা হচ্ছে আমরা আগে থেকে ছোট ক্লাস থেকে জানি, কঠিন, তরল এবং হচ্ছে গ্যাস। পাশাপাশি আমরা আজকে পদার্থের একটা বিশেষ অবস্থা আছে যেটাকে আমরা বলি চতুর্থ অবস্থা। সেই পদার্থের চতুর্থ অবস্থা নিয়ে আমরা পড়ালেখা করব, যার নাম হচ্ছে প্লাজমা। সেটা আমি পড়াবো আজকে। এর পাশাপাশি পদার্থের আণবিক গতিতত্ত্ব হচ্ছে আমাদের আরেকটা টাইপ, যেখানে আমরা তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক শিখে ফেলবো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। প্রথমে বলে রাখি, আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা তোমরা একটু বলো তো। সাউন্ড ক্লিয়ার আছে বলো তো। ওকে, ক্লিয়ার আছে। এখনো কি সাউন্ড কম? বলো সাউন্ড এখন কি ক্লিয়ার আছে কিনা, ইয়েস অর নো দিয়ে জানো। হ্যাঁ, যাদের সাউন্ড ক্লিয়ার নাই তারা আবার রিফ্রেশ করে দেখো, সাউন্ড এখন ঠিক আছে, ম্যাক্সিমামই বলছে সাউন্ড ঠিক আছে। ওকে, এবার চলো আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করি। তো প্রথম যেই গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে আমাদের পদার্থ আসলে কিভাবে তৈরি হয়, কোন কোন কণা দিয়ে তৈরি হয়, সেই পড়ালেখাটা। তো সেটা আমরা একটা ছোট্ট চিত্র দিয়ে দেখব। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটার লেখা। ম্যাটার মানে আসলে কি? ম্যাটার মানে আমরা জানি হচ্ছে পদার্থ। তো এই ফ্লোচার্টটা বা এই চিত্রটা বোঝার জন্য বা এই যে টোটাল পড়াটা এটা বোঝার জন্য একটা সহজ তোমাদের ফ্লোচার্ট আমি করে দিই, পড়ালেখাটা তাহলে সহজ মনে হবে। একটা পদার্থ যখন তুমি ভাঙবা, পদার্থকে ভাঙলে তুমি কি পাবা? অণু পাবা, অণু। যেমন আমি যদি বলি যে একটা পদার্থ হচ্ছে মনে করো বরফ, তাহলে এই বরফটা আসলে কি? পানির যে বিভিন্ন অণু থাকে সেই পানির অণু দ্বারা গঠিত, তাই না? তাইলে পদার্থকে ভাঙলে আমরা কি পাবো? অণু পাবো। এখন যদি আমি চিন্তা করি যে পানির অণুর ভিতরে কে কে আছে, পানির অণুকে আমরা এইভাবে লিখি, তাই না? H2, হাইড্রোজেনের দুটা পরমাণু আর অক্সিজেনের একটা পরমাণু। তাহলে পানির যে অণুটা আছে আমরা জানি তার গঠনটা দেখতে হচ্ছে এরকম, এরকম। তাহলে পানির অণুর মধ্যে কিন্তু আমার দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে অণুকে ভাঙলে আমি আবার কি পাবো? অণুকে ভাঙলে আমি পাবো হচ্ছে পরমাণু, পরমাণু। এখন যখন আমরা পরমাণুকে ফার্দার ভেঙে ফেলবো, পরমাণুকে যখন ফার্দার ভেঙে ফেলবো, তোমরা দু তিনজন বলতেছো সাউন্ড কম, যেমন আতিক, তারপরে হচ্ছে ফাতিহা। হ্যাঁ, বাকি যারা আছো সবাই তো বলতেছে সাউন্ড ঠিক আছে। তানিম বলছো সাউন্ড একটু কম আছে, আলিফ বলছো সাউন্ড একটু কম আছে, বাকিরা তো বলছো সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে এখন পরমাণুকে যদি আমরা একটু ভেঙে ফেলি, পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণুকে ভাঙলে আমরা পাবো হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রন। এটা মোটামুটি আমরা কেমিস্ট্রিতেও পড়ছি, যে আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল হাইড্রোজেন যদি আমরা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন যে পরমাণু, তার একদম মাঝে যেটা থাকে, একদম সেন্টারে যেটা থাকে তাকে আমরা বলি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলতো? নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। তাহলে একটা পরমাণুকে ভেঙে ফেললে আমি কি পাই? নিউক্লিয়াস পাই আর হচ্ছে ইলেকট্রন পাই। নিউক্লিয়াসটা কোথায় থাকে? নিউক্লিয়াসটা থাকে হচ্ছে সেন্টারে। তাহলে এটাকে আমি বলতে পারি তার নিউক্লিয়াস। এখন এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসকে যদি আমি ফার্দার ভেঙে ফেলি, নিউক্লিয়াসকে ভাঙলে আমরা পাবো হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ যদি আমি চিন্তা করি যে আমাদের এইখানে এরকম একটা নিউক্লিয়াস আছে, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে আমি কি কি পাবো? এই নিউক্লিয়াসের মধ্যে আমি পাবো প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াস কি দ্বারা গঠিত যদি প্রশ্ন আসে, উত্তর হবে নিউক্লিয়াস গঠিত হচ্ছে
প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে, প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে। এই যে প্রোটন আর নিউট্রন আছে, যদি প্রোটন নিউট্রনকে আমরা ভেঙে ফেলি, হ্যাঁ, প্রোটন আর নিউট্রনকে যদি আমরা ফার্দার ভেঙে ফেলি, তাহলে আমরা আবার কি পাবো? আমরা আগে আগে যখন হচ্ছে তোমার ছোট ক্লাসে তোমরা ছিলা, তখন তোমরা জানতে যে প্রোটন নিউট্রন ভাঙলে আর কিছু পাওয়া যায় না, কিন্তু প্রোটন নিউট্রন ভাঙলেও আসলে পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রোটনকে ভাঙো অথবা নিউট্রনকে ভাঙো, দুজনকে ভাঙলে তোমরা পাবা হচ্ছে কোয়ার্ক। কি পাবা? কোয়ার্ক পাবা, কোয়ার্ক। এখন তাহলে তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া, তাহলে কোয়ার্ক কি আসলে ক্ষুদ্রতম ইউনিট বা ক্ষুদ্রতম একক? না, কোয়ার্ককে ভাঙলেও আবার আরেকটা জিনিস পাওয়া যায়, এটা রিসেন্ট একটা ডিসকভারি। কোয়ার্ককে ভাঙলে পাওয়া যায় হচ্ছে স্ট্রিং। কি পাওয়া যায়? স্ট্রিং পাওয়া যায়। এবং এই থিওরিটা দেওয়া হয়েছিল স্ট্রিং থিওরি অনুযায়ী। স্ট্রিং থিওরি থেকে বলা হয়েছে যে আমরা এতদিন জানতাম যে কোয়ার্ক পর্যন্তই আছে, কিন্তু কোয়ার্ককে আবার ফার্দার ভাঙলে কি পাওয়া যায়? স্ট্রিং পাওয়া যায়। তাহলে যদি আমি একবারে তোমাদের একটু দেখাই, এখান থেকে খেয়াল করো সবাই। আমার পদার্থ আছে, পদার্থকে ভাঙলে আমি কি পাই? এই যে মলিকিউল, মলিকিউল মানে হচ্ছে অণু। এই অণুকে যদি আমি আবার ভেঙে ফেলি, অণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো, মানে অ্যাটম পাবো। পরমাণুর ভিতরে আমরা আবার কি পাই? পরমাণুর ভিতরে আমরা দেখি যে একটা নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। এখন নিউক্লিয়াস আবার কি দ্বারা গঠিত? নিউক্লিয়াস হচ্ছে আমাদের নিউট্রন এবং প্রোটন, এই দুটো জিনিস দ্বারা গঠিত। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? নিউট্রন এবং প্রোটন, এই দুটো জিনিস দ্বারা গঠিত। এখন যদি এই নিউক্লিয়াস, এই নিউট্রন বা প্রোটনকে যদি আমি ভেঙে ফেলি, যেমন দেখো এখানে নিউট্রনের ছবি আছে, নিউট্রনকে যদি আমি আবার ভেঙে ফেলি, তাহলে আমি দেখতে পাবো নিউট্রনের ভিতরে কারা আছে। মনে করো নিউট্রন হইতেছে তোমার একটা একটা গোলের মতো, একটা গোলকাকার একটা বস্তু, একটা ধরো বল। সেই নিউট্রনের মধ্যে তুমি যদি ভাঙো, তুমি আবার কি পাবা? কোয়ার্ক পাবা, কোয়ার্ক, যেটা আমি এখানে লিখছি। তো এখানে শুধু নিউট্রন দিয়ে লেখা আছে, কিন্তু তুমি নিউট্রনকে ভাঙো আর প্রোটনকে ভাঙো, দুটাকে ভাঙলেই তুমি কি পাবা? কোয়ার্ক পাবা। এখন তুমি যদি এই যে কোয়ার্ক যেটা আছে, দেখো যদি জুম করে তুমি দেখো, কোয়ার্ককে তুমি যদি জুম করে দেখো, তাহলে তুমি পাবা যে কোয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে? স্ট্রিং আছে, স্ট্রিং। তো স্ট্রিং এর বাংলা কি? সুতা, তাই না? সুতা। তাইলে এই কোয়ার্ককে ভাঙলে আসলে কি পাওয়া যাবে? এই যে স্ট্রিং পাওয়া যাবে। তাহলে কোয়ার্ককে ভাঙলে কি পাওয়া যায়? স্ট্রিং পাওয়া যায়। তাহলে কোয়ার্ককে ভাঙলে কি পাওয়া যাবে? স্ট্রিং পাওয়া যাবে। তাহলে একবার যদি আমরা চিন্তা করি, পদার্থকে ভাঙলে আমরা পাবো অণু, অণুকে ভাঙলে পাবো পরমাণু, পরমাণুকে ভাঙলে পাবো নিউক্লিয়াসের ইলেকট্রন, নিউক্লিয়াসকে ভাঙলে পাবো প্রোটন আর নিউট্রন, প্রোটন নিউট্রন দুটো আবার কি দ্বারা গঠিত? কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে ওদেরকে ভাঙলে কি পাবো? কোয়ার্ক পাবো। কোয়ার্ককে ভাঙলে আমরা আবার কি পাবো? স্ট্রিং পাবো। তার মানে এই যে স্ট্রিং যাদের দেখতে পাচ্ছ, সবকিছুই আসলে স্ট্রিং দ্বারা তৈরি, সবকিছু আসলে স্ট্রিং দ্বারা তৈরি। অনেকগুলো স্ট্রিং মিলে কোয়ার্ক তৈরি হয়, অনেকগুলো কোয়ার্ক মিলে প্রোটন নিউট্রন তৈরি হয়, প্রোটন নিউট্রন মিলে আবার নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিয়াস ইলেকট্রন মিলিত হয়ে কি তৈরি হয়? পরমাণু। অনেকগুলো পরমাণু মিলে অণু তৈরি হয়, আর অণু তৈরি হয়ে অণুর মাধ্যমে পদার্থ তৈরি হয়। বুঝতে পারছি সবাই? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, স্ট্রিংকে ভাঙলে আর কিছুই পাওয়া যায় না। আবির জিজ্ঞাসা করছো যে স্ট্রিংকে ভাঙলে কি পাওয়া যায়? আপাতত ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের বা সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে পারো, আপাতত বিজ্ঞানের যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে স্ট্রিংকে ভাঙলে আর কিছু আমরা পাবো না। স্ট্রিং হচ্ছে ক্ষুদ্রতম একক, এর থেকে ভাঙলে আর আমি কিছু পাবো না। তাহলে স্ট্রিং হচ্ছে একদম ক্ষুদ্রতম, এটাকে ভাঙলে আমি আর কিছু পাবো না। আচ্ছা, কোয়ার্ক আসলে কি? প্রোটন এবং নিউট্রনের গাঠনিক উপাদানকে আমরা বলবো হচ্ছে কোয়ার্ক। প্রোটন এবং নিউট্রনের গাঠনিক উপাদান হচ্ছে কোয়ার্ক। কোয়ার্কেরও আবার ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে ধরো আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রং কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এরকম আছে। কিন্তু সেই ডেফিনেশন, সেই ক্লাসিফিকেশন তোমার সিলেবাসের আওতাভুক্ত না। তোমার বইয়ে শুধুমাত্র কোয়ার্কের পরিচয় দেওয়া আছে, তাহলে তুমি বলবা কোয়ার্ক হচ্ছে প্রোটন এবং নিউট্রনের কি বলতো? গাঠনিক উপাদান, যার মাধ্যমে আসলে প্রোটন এবং নিউট্রন তৈরি হয়। আচ্ছা, তাহলে এই কুইজ ওয়ানটা সবাই একটু পার্টিসিপেট করে ফেলো তো। কুইজ ওয়ানটা সবাই একটু পার্টিসিপেট করে ফেলো। ইলেকট্রন হচ্ছে লেপটন কণা দিয়ে তৈরি। ওই লেপটন কণা, হেড্রন কণা, এগুলো তোমরা একটু বড় হইলে পড়বা। তো তোমাদের যে বই, সেখানে ইলেকট্রনকে ভাঙলে আবার কি পাওয়া যায় সেগুলো আর বলা নাই, ঠিক আছে? মির্জা কালিব রহমান, সিলেবাস বহির্ভূত প্রশ্ন না জিজ্ঞাসা করার জন্য অনুরোধ রইল। গড পার্টিকেল যেটা, এটার নাম হচ্ছে বোসন কণা, ঠিক আছে? গড পার্টিকেল তোমাকে আমি পড়াই নেই।
ওকে, তাহলে আমাদের কুইজটা শেষ। আমাদের এখানে জিজ্ঞাসা করছে কোয়ার্ক কি দিয়ে গঠিত। আগেই বলছি যে কোয়ার্ক দিয়ে কি কি গঠন করা যায়। কোয়ার্ক দিয়ে গঠন করা যায় হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে উত্তর হবে আমাদের হচ্ছে কি বলতো, 2 এবং 3। 2 এবং 3। কোয়ার্কের কিছু ক্লাসিফিকেশন আছে, তো এটা হচ্ছে একটু এক্সট্রা পড়া আর কি। তোমরা এখন বলো তোমরা আসলে পড়তে চাও কিনা, এটা কি জানতে চাও কোয়ার্কের ক্লাসিফিকেশন? তোমার সিলেবাসে আসলে নাই, না জানলেও চলবে। আচ্ছা, কয়েকজন জানতে চাইছো, আমি ছোট করে বলে দেই যতটুকু তুমি জানতে পারো আর কি। এর থেকে বেশি জানার দরকার নাই, কারণ যেটা এখন দেখাচ্ছি এটা আসলে তোমার জন্য এক্সট্রা। কোয়ার্কের ক্ষেত্রে কয়েক টাইপের কোয়ার্কই আছে, বাট তোমার লেভেলে আপাতত আপ আর ডাউন এই দুইটা কোয়ার্ক আইডিয়া করলেই বা বললেই হবে। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। ঠিক আছে। এখন যদি একটা প্রোটনের কথা আমরা চিন্তা করি, একটা প্রোটন যদি আমি চিন্তা করি, একটা প্রোটন গঠিত হয় হচ্ছে দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে। অর্থাৎ তুমি যদি চিন্তা করো এটা একটা প্রোটন, তাহলে প্রোটনের মধ্যে কি থাকবে, দুইটা আপ কোয়ার্ক থাকবে আর একটা ডাউন কোয়ার্ক থাকবে। ঠিক আছে। তাহলে দুইটা আপ কোয়ার্কের, তাহলে আমি যদি চিন্তা করি প্রোটনের টোটাল চার্জ কত, তাহলে খেয়াল করো চার্জ কত হবে। তাহলে আপ কোয়ার্কের চার্জ হচ্ছে কত আছে এখানে, +2/3। আপ কোয়ার্ক কয়টা আছে, দুইটা, তাহলে আরেকটা +2/3। আর ডাউন কোয়ার্কের চার্জ কত, -1/3। এখন যদি লসাগু করো তাহলে দেখো 3, 2 + 2 - 1, 3/3 উত্তর কত আসবে, +1। তাহলে নিশ্চয়ই আমরা সবাই জানি প্রোটনের চার্জ কত হয়, প্রোটনের চার্জ হচ্ছে +1। তো যদি কেউ কখনো তোমাকে প্রশ্ন করে যে প্রোটনের চার্জ কেন +1, সেটা কিন্তু এই কোয়ার্ক দিয়ে ব্যাখ্যা করা যায়। ইন্টারেস্টিং কিনা বলো তো দেখি, জিনিসটা কি ইন্টারেস্টিং বলো? এটা বেশ ইন্টারেস্টিং যে এই যে প্রোটনের চার্জ যে আসলে +1 সেটা কিন্তু আমরা দেখতে পাইলাম। এবার যদি আমরা নিউট্রনের ক্ষেত্রে আসি, নিউট্রন গঠিত হচ্ছে, যদি আমি চিন্তা করি এটা একটা নিউট্রনের মধ্যে দুইটা ডাউন কোয়ার্ক থাকে, একটা আপ কোয়ার্ক থাকে। ঠিক আছে। তাহলে নিউটনের ক্ষেত্রে যদি আমি চার্জ হিসাব করতে চাই, তাহলে দুইটা ডাউন কোয়ার্ক, তাহলে -1/3 কয়বার নিব, দুইবার নিব, কারণ দুইটা আছে। আর একটা আছে হচ্ছে আপ কোয়ার্ক হচ্ছে +2/3। লসাগু করো, -1 -1 +2 কত আসে দেখেন, কত আসে, 0 আসে। তো আমরা কিন্তু জানি নিউট্রনের আসলে কোনো চার্জ নাই। তো কেন চার্জ নাই, কারণ সে আসলে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক দিয়ে গঠিত, যোগ করলে চার্জের মান আসে 0। মজা না তাইলে বলো তো? হ্যাঁ, আপ ডাউন ছাড়া আরো আছে, ওগুলো শেখার জন্য আর একটু বড় হও তাইলেই হবে, আরো বড় হও তাইলেই হবে। ওকে, তাহলে যতটুকু দরকার অতটুকু একটু একটু দেখাই দিলাম। এটা আসলে তোমার দরকার নাই, জীবনে তোমার এসএসসি তে এটা কখনোই আসবে না। ঠিক আছে রিফাজ, সমস্যা নাই। এবার আসো সামনে, পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাস, এটা আমরা আগেই পড়ছি, কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, কিন্তু তবুও যেহেতু ফিজিক্সে আছে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে, উদ্ভাসের দায়িত্ব হচ্ছে তোমাকে সবকিছুই পড়াই দেওয়া। এখন কঠিনের যে আণবিক ধর্ম ও বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো মোটামুটি মোরললেস আমরা জানি। যে কঠিনের ক্ষেত্রে যে অণুগুলো থাকে, সেই অণুগুলো খুব কাছাকাছি অবস্থিত, সেই অণুগুলো খুবই কাছাকাছি অবস্থিত। তাহলে অণুগুলো যেহেতু কাছাকাছি অবস্থিত, তার মানে তাদের আন্তঃআণবিক দূরত্ব কি হবে, কম হবে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। এখন দূরত্ব যদি কাছাকাছি হয়, যদি খুব কাছাকাছি থাকে, তাহলে তার মানে কি একজন আরেকজনকে খুব স্ট্রংলি আকর্ষণ করছে দেখি তো তারা কাছাকাছি চলে আসছে। তার মানে তাদের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কি হবে, বেশি হবে। আর সবার লাস্টে যেহেতু তারা খুব কাছাকাছি থাকে, তাহলে ইজিলি তারা একজনের সাথে আরেকজন, ধরো এখানে খুব কাছাকাছি যেহেতু আছে, তো ইজিলি তারা একটা জায়গা থেকে চাইলে আরেকটা জায়গায় যেতে পারে না। ধরো আমি যদি এই স্ক্রিনের সাথে এখন একটা আঠার মাধ্যমে যদি যুক্ত থাকি, ঠিক আছে, মানে আমি যদি স্ক্রিনের খুব কাছাকাছি থাকি, আঠার মাধ্যমে যুক্ত থাকি, তাহলে আমি কি এখানে মুভ করতে পারবো, হাঁটাচলা করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। তাহলে এই অণুগুলা এত স্ট্রংলি বা এত শক্তভাবে লেগে থাকে একটার সাথে আরেকটা, যে তারা চাইলেও ইজিলি মুভ করতে পারে না বা নড়াচড়া করতে পারে না। এজন্য মনে হয় যে তারা নিজ অবস্থানে কি আছে বলতো, দৃঢ় অবস্থায় আছে বা আটকা অবস্থায় আছে। এজন্য তারা ফ্লো করতে পারে না, মানে প্রবাহিত হইতে পারে না। এজন্য কঠিন পদার্থকে কিন্তু প্রবাহী বলা হয় না।
ঠিক আছে, কঠিন পদার্থ ইজিলি চাইলে অণুগুলো মুভ করতে পারে না। এখন চলে আসো, কঠিনের পরে আমি ইচ্ছা করে একটু গ্যাস পড়াবো। গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণুর দূরত্ব কেমন থাকে, অনেক বেশি। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বকে আমরা কি বলি, আন্তঃআণবিক দূরত্ব। এই আন্তঃআণবিক দূরত্বের মানটা অনেক বেশি, অনেক বেশি। তাহলে যেহেতু আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, তাহলে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে তারা কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আয়তন কমে যাবে। এজন্য চাপ প্রয়োগ করে তাকে তুমি কি করতে পারো, সংকুচিত করতে পারো। সংকুচিত মানে কি, আয়তন কমে যাওয়া। তাহলে যেহেতু তারা অনেক দূরে দূরে থাকে, দূরে দূরে থাকলে তাদের আকর্ষণ বল কেমন, কম। যদি আকর্ষণ বল বেশি হইতো তাহলে তো তারা কাছাকাছি থাকতো, তাই না? তাইলে দূরত্ব অনেক বেশি, এজন্য হচ্ছে আন্তঃআণবিক বলটা বা আকর্ষণ বলটা কি হবে, অনেক কম হবে। এবার সবার লাস্টে আসো, যেহেতু একটা থেকে আরেকটা অনেক দূরে, এজন্য তারা চাইলে নিজেদের মতো দৌড়াদৌড়ি করতে পারে, ফ্রিলি দৌড়াদৌড়ি করতে পারে। ধরো এই অণুটা এদিকে দৌড় দিল, এই অণুটা এদিকে দৌড় দিল, ঠিক আছে, কারণ অনেক জায়গা আছে, ফাঁকা জায়গা আছে। এই অণুটা এদিকে দৌড় দিল, এই অণুটা এদিকে দৌড় দিল, হ্যাঁ, এরকম তারা র্যান্ডম মুভ করতে পারে, অর্থাৎ এরকম জিগজ্যাগ ভাবে তারা মুভ করতে পারে, একটার সাথে আরেকটা, একটার মধ্যে দিয়ে আরেকটা চলে যেতে পারে। অর্থাৎ গ্যাসের গুলা তারা খুব বেশি দৌড়াদৌড়ি এখানে করতে পারে, অর্থাৎ ছুটতে পারে। এজন্য আমরা বলবো অণুগুলো একটার সাপেক্ষে আর একটা সব দিকে ছুটতে পারে। যেহেতু ছুটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তার মানে কি তারা প্রবাহিত হয়। এই যে আমরা বলি যে বাতাস প্রবাহিত হচ্ছে, তা বাতাসটা আসলে কি, বিভিন্ন গ্যাস দ্বারা তৈরি একটা কি বায়ুমণ্ডলীয় উপাদান। তাহলে সে সহজেই কি হইতে পারে, প্রবাহিত হইতে পারে। আচ্ছা, এবং গ্যাসের কিন্তু কোনো নিজস্ব আয়তন নাই, নিজস্ব কোনো, গ্যাসের কিন্তু কোনো নিজস্ব আয়তন নাই। তুমি তাকে যেই পাত্রে রাখবা, সে সেই পাত্রের আয়তন কি করে, দখল করে। তা তুমি যদি গ্যাসগুলাকে এই পাত্রে রাখো, তাহলে সেই গ্যাসটা এই পাত্রের পুরা পাত্র জুড়েই ছড়াই যাবে। তাহলে পাত্রের যে আয়তন, গ্যাসের আয়তনটাও কি হবে, সেম হবে। গ্যাসটাকে তুমি যদি এরকম বক্সে না রেখে এরকম একটা ফুটবল আকৃতির বা এরকম গোলক আকৃতির কিছুর মধ্যে রাখো, তাহলে গ্যাসের আয়তনটা কি হবে, এই ফুটবলের আয়তনের সমান হবে। তার কারণ কি, গ্যাস পুরা ফুটবল জুড়ে ছড়াই যাবে। তাহলে গ্যাসের আয়তনটা তার ফুটবলের আয়তনের সমান হয়ে যাবে। অর্থাৎ নিজস্ব কোনো আয়তন নাই, যেই পাত্রে রাখবা সেই পাত্রের পুরা আয়তন সে দখল করে। ঠিক আছে, এবার আসো সেকেন্ড যে পার্টটা ছিল আমাদের তরলের পার্ট। কেমিস্ট্রিতে তোমরা পড়ছো আমি জানি, বাট একটু দেখো। তরলটা হচ্ছে কঠিন আর গ্যাসের মাঝামাঝি, কঠিন আর গ্যাসের মাঝামাঝি। তাহলে আমরা দেখছিলাম যে কঠিনের ক্ষেত্রে তাদের দূরত্ব অনেক কম থাকে, আর গ্যাসের ক্ষেত্রে দূরত্ব অনেক বেশি থাকে। তাহলে তরল কি হবে, দুটার মাঝামাঝি, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্বটা গ্যাসের থেকে কি হবে, কম হবে, কিন্তু কঠিনের থেকে কিন্তু দূরে হবে, কঠিন থেকে বেশি হবে। খেয়াল করো, কঠিনের দূরত্ব সবচেয়ে কম, এরপর তরলের দূরত্ব, দেখো তরলের দূরত্ব একটু একটু বেশি, আগের থেকে একটু বেশি, বা দেখো এখান থেকে এখানে যদি চিন্তা করো, এই দূরত্ব আগের থেকে একটু বেশি। তাহলে কঠিন থেকে দূরত্বটা একটু বেশি, কিন্তু গ্যাস যেই পরিমাণ দূরত্বে থাকে সেই পরিমাণ দূরত্বে কিন্তু থাকে না, এই জন্য গ্যাসের চেয়ে কম। এবার আসো, যেহেতু গ্যাসের চেয়ে তারা কম, তাহলে গ্যাসকে যেভাবে চাপ প্রয়োগ করে সংকোচন করা যায়, তরলকে ঠিক ওইভাবে করা যায় না, করলেও খুবই নগণ্যভাবে করা যায়। এখন যদি তাদের দূরত্বটা মাঝামাঝি লেভেলের থাকে, তাহলে আন্তঃআণবিক যে আকর্ষণটা সেটাও কি মাঝামাঝি লেভেলের থাকবে। এজন্য তাদের আন্তঃআণবিক আকর্ষণটাও মাঝামাঝি, গ্যাসের থেকে বেশি, কিন্তু কঠিনের থেকে কি বলতো, কঠিনের চেয়ে কম। আর সবার লাস্টে, যেহেতু এখানে অনেক জায়গা আছে, ফাঁকা জায়গা থাকে, আমরা দেখছিলাম গ্যাসের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে, দৌড়াদৌড়ি করতে পারে। তরলের মধ্যে কিন্তু এই ফাঁকা জায়গাটা মাঝামাঝি লেভেলের, অর্থাৎ তারা চাইলে দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু কঠিনের মতো দৌড়াদৌড়ি কিন্তু করতে পারে না। তার মানে বুঝলাম এটা মাঝামাঝি লেভেলের। সো যেহেতু তারা একটার পাশ দিয়ে একটা যেতে পারে, তাহলে আমি কি বলবো, এটা সহজে প্রবাহিত হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি বলি যে কারা প্রবাহিত হতে পারে, তাহলে উত্তর হবে গ্যাস এবং তরল। যদি আমি বলি কারা প্রবাহিত হতে পারে, তাহলে উত্তর হবে গ্যাস এবং তরল। এজন্য একটা বিষয় তোমরা একটু শিখে রাখো, প্রবাহী পদার্থ বলতে আমরা মিন করি তরল এবং হচ্ছে গ্যাস। কঠিন পদার্থ কিন্তু প্রবাহিত হতে পারে না, তাহলে তাকে আমি প্রবাহী পদার্থ বলতে পারবো না। ঠিক আছে, কঠিন প্রবাহী পদার্থ হচ্ছে তরল এবং গ্যাস। আচ্ছা, খুব কাছাকাছি থাকার পরেও কেন ধাক্কা লাগে না, এখানে তো ধাক্কার কথা বলা হয়নি ভাই। তরলের নিজস্ব আয়তন আছে কিনা,
তরল নিজস্ব আয়তন আছে কিনা দেখো। প্রশ্ন করছে হচ্ছে নিহান। খেয়াল করো নিহান, তুমি মনে করো তরলকে এরকম একটা পাত্রে যদি রেখে দাও, তাহলে তরল কি করবে? যেই পাত্রে রাখছো সেই পাত্রের আয়তনই দখল করবে, বা সেই পাত্রের আয়তনই সে অ্যাচিভ করবে, তাই না? এবার যদি তুমি তরলকে এরকম একটা গোল আকৃতির কোন একটা পাত্রের মধ্যে রেখে দাও, তাহলে এই গোল আকৃতির যে আয়তনটা, তরল কিন্তু সেই গোল আকৃতির আয়তনটাই দখল করবে। তাহলে পাত্র যেমন হবে তরলের আয়তনটা কিন্তু সেভাবেই ছড়ায়, অর্থাৎ তরলের নিজস্ব কিন্তু কোনো আয়তন থাকতেছে না, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারটা সে দখল করে। ঠিক আছে? কিন্তু কঠিনের ক্ষেত্রে কিন্তু কাহিনী সেম এমন না। তার কারণ কি, কঠিন যদি তুমি চিন্তা করো, ধরো একটা ইটের টুকরা, ধরো একটা ইটের টুকরা আছে, তাহলে ইটের একটা টুকরা যেটাকে আমরা কঠিন পদার্থ বলতেছি, তার কিন্তু একটা নিজস্ব কি আছে, আয়তন আছে, নিজস্ব একটা আকার আছে। তাহলে কঠিনের নিজস্ব আকারও আছে, আবার আয়তনও কিন্তু আছে। ঠিক আছে? এবং কঠিনকে কিন্তু আমরা প্রবাহী পদার্থ বলবো না, কারণ কঠিনটা প্রবাহিত হয় না। ঠিক আছে? হ্যাঁ, ছোটকালের পড়া, ঠিকই বলছো, এগুলো খুব সহজ জিনিস। ওকে, এখন আমরা চলে আসি সামনে, সামনে চলে আসি পদার্থের আণবিক গতিতত্ত্ব। তো যদি তুমি চিন্তা করো যে ধরে নাও এটা একটা রাইস কুকার অথবা একটা প্রেসার কুকার, আর এর ভেতরে যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, ধরো এখানে হচ্ছে পানি রাখা আছে, পানি, এখানে পানি রাখা আছে। এখন তুমি যদি পানিকে নিচের থেকে তাপ দাও, তাপ দেওয়ার কারণে পানির থেকে জলীয় বাষ্প তৈরি হবে। তো সেই জলীয় বাষ্পগুলো মনে করো এখানে আছে, জলীয় বাষ্প এখানে আছে। তাহলে জলীয় বাষ্প কি বলতো? পানির বায়বীয় অবস্থা, পানির বায়বীয় অবস্থা। তাহলে যেহেতু পানির বায়বীয় অবস্থা, তাহলে এরা কিন্তু একটা আরেকটা থেকে দূরে দূরে অবস্থান করে। তো যেহেতু দূরে দূরে অবস্থান করে, একটু চিন্তা করো, তোমার যদি একটা রুমের মধ্যে রেখে নিচের থেকে তাপ দেওয়া হইতো, তাহলে তুমি কি করতা? ওই রুমের গরমের কারণে তুমি তো লাফালাফি শুরু করতা যে রুম থেকে বেরোয় যেতে হবে। তাহলে যখন একটা পাত্রের মধ্যে এরকম তুমি নিচের থেকে তাপমাত্রা বাড়াবা বা তাপ প্রয়োগ করবা, তখন এখানকার যে গ্যাসের অণুগুলা থাকবে, তারা কি আরো বেশি জোরে দৌড়াদৌড়ি করবে নাকি আস্তে দৌড়াদৌড়ি করবে? এটা সবাই জানাও তো। তাপমাত্রা তুমি যদি এখানে বাড়াও, তাহলে এখানে যে গ্যাসগুলো আছে, এরা কি আসলে আস্তে দৌড়াদৌড়ি করবে নাকি জোরে দৌড়াদৌড়ি করবে? সবাই একটু লিখো, বলো তো আমাকে, ইনবক্সে জানাও। আরো জোরে দৌড়াদৌড়ি করবে, এক্স্যাক্টলি। তাহলে আমি বলতে পারি, যদি আমি কখনো তাপ প্রয়োগ করি, যদি আমি কখনো তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? তাপমাত্রা বাড়বে। যদি তাপমাত্রা বাড়ে, তাহলে গ্যাসের অণুগুলা আরো জোরে দৌড়াদৌড়ি করবে, অর্থাৎ তাদের বেগ বৃদ্ধি পাবে, তাদের বেগ বৃদ্ধি পাবে, ছোটাছুটি বেশি করবে, দৌড়াদৌড়ি বেশি করবে। ঠিক আছে? আগের মতো আস্তে আস্তে দৌড়াবে না। এখন যদি বেগ বৃদ্ধি করা হয়, তাহলে তোমরা তো শিখছো যে ভাইয়া গতিশক্তির মান হচ্ছে, গতিশক্তির মান হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তাহলে খেয়াল করো, তুমি যদি বেগের মান বৃদ্ধি করো, গতিশক্তির মানও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বেগের মান যদি বেড়ে যায় দৌড়াদৌড়ির কারণে, তাহলে গতিশক্তির মানটাও কি হবে? গতিশক্তির মানটাও বৃদ্ধি পাবে। এবার যদি গতিশক্তি বৃদ্ধি পায়, মনোযোগ দিয়ে উত্তরটা দিবা, মনোযোগ দিয়ে উত্তর দিবা। ধরে নাও প্রথমে আমি চিন্তা করতেছি যে গ্যাসগুলো আস্তে আস্তে দৌড়াইতেছে, দেখো হাতের দিকে তাকাও, আস্তে আস্তে দৌড়াইতেছে, আস্তে আস্তে দৌড়াইতেছে। আস্তে আস্তে দৌড়াইলে তারা যে তরল পাত্রটা আছে সেখানে কেমন বল প্রয়োগ করবে? অবশ্যই আস্তে। আস্তে আস্তে দৌড়াইলে ধরো এই গ্যাসের অণু যদি এখানে বল প্রয়োগ করে, এই বলের মান কি হবে বলতো? খুবই কম হবে, যদি তার গতিটা কি হয়? স্লো হয়, যদি তার গতিটা স্লো হয়। কিন্তু এখন চিন্তা করো, যদি এরকম তাপমাত্রা প্রয়োগের পর তার গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে তো সে জোরে দৌড়াদৌড়ি করতেছে, তাই না? তার মধ্যে শক্তি বেশি, গতিশক্তি বেশি। তাহলে জোরে দৌড়াদৌড়ি করলে, জোরে দৌড়াদৌড়ি করলে এখন সে যে বলটা প্রয়োগ করবে, যদি গতিটা বেশি হয়, ফাস্ট হয়, তাহলে এখন সে যে বলটা প্রয়োগ করবে সেই বলের মানটা কেমন হবে বলতো? বেশি। সে বলের মানটা কি হবে? বেশি হবে। ভেরি গুড, হ্যাঁ, বলটা বেশি হবে। তাহলে আমি এখন বলতে পারি গতিশক্তি যদি বেশি হয়, তাহলে যে বলটা সে প্রয়োগ করছে সেই বলের মানটা কি হবে? বেশি, মানে এফ এর মানটা, বলের মানটা বেশি হবে। বলের মান যদি বেশি হয়, তাহলে খেয়াল করে দেখো সবাই, আমরা জানি চাপের সূত্র হচ্ছে এফ বাই এ, এফ বাই এ। তাহলে কোনো ক্ষেত্রে যদি আমি দেখি যে আমার বলের মানটা বেশি, তাহলে তোমরা আমাকে বলো, বলের মান বেশি হইলে চাপের মান কি হবে? বেশি না কম? বলো। বলের মান বেশি হইলে চাপের মান কি হবে? বেশি না কম? বেশি। ভেরি গুড। বলের মান বেশি হইলে চাপের মানটা কি হবে? বেশি হবে।
তাহলে বল বেশি হলে চাপ বেশি হইতেছে। তাহলে ফাইনাল রেজাল্ট কি দেখতে পাচ্ছি? বল বেশি হওয়ার কারণে চাপ বেশি। তাহলে আমি এখানে লিখে রাখি ফাইনাল রেজাল্ট হচ্ছে চাপের মানটা বেড়ে গেছে। তাহলে লিখে রাখি এখানে চাপের মানটা বেশি। এখন যদি এটাকে আমি মার্ক করে রাখি, এটাকে আমি মার্ক করে রাখলাম এখানে, ঠিক আছে, মার্ক করে রাখলাম। দেখো এখানে আমি প্রথমে তাপমাত্রাকে বাড়াইছিলাম, এখানে আমি প্রথমে তাপমাত্রাকে বাড়াই দিছিলাম, এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে শেষমেশ কি হয়েছে? তাপমাত্রা বৃদ্ধির কারণে শেষমেশ চাপটা বেড়ে গেছে। তাহলে আমি বলতে পারি, দেখো এখানে আমি বলতে পারি যে সুতরাং তাপমাত্রাকে বাড়ানো হলে, তাপমাত্রাকে বাড়ানো হলে চাপের মানটা কি হয়? বেড়ে যায়। চাপের মানটা বেড়ে যায়। তাহলে তোমরা একটু বুদ্ধি দিয়ে আমাকে উত্তর দাও, যদি আমি কখনো তাপমাত্রাকে কমাই দিই তাহলে কি হবে? তাপমাত্রা কমাইলে তারা আস্তে আস্তে দৌড়াদৌড়ি করবে, বলের মানটা কম হবে, তাহলে চাপের মানটাও শেষমেশ কম হবে। চাপের মানটা শেষমেশ কম হবে। তাহলে খেয়াল করে দেখো, যখন তাপমাত্রা বেশি থাকে তখন চাপের মানটা বেশি, আর যখন তাপমাত্রা কম থাকে তখন চাপের মানটা কম। তা তোমরা আমাকে বলো তো যে তাপমাত্রার সাথে তাহলে চাপের সম্পর্কটা কেমন? তাপমাত্রার সাথে চাপের সম্পর্কটা কেমন? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? বলো। সমানুপাতিক, এক্স্যাক্টলি। কারণ আমরা দেখতে পাচ্ছি যখন আমি তাপমাত্রা বাড়াই দিছি তখন আবার চাপের মানটা বেশি পাইছি। তাহলে উল্টাভাবে বলা যায় তাপমাত্রা যদি আমি কমাই তাহলে চাপের মানটা কমে যাবে। তার মানে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা কমে, এটা কিসের সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি এখানে কি দিব? সমানুপাতিক সম্পর্ক দিব। তাহলে আমি এখন থেকে বলতে পারবো যে সুতরাং চাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা সমানুপাতিক, ঠিক আছে? এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখন যেই স্লাইডটা তোমরা দেখবা এতক্ষণ তোমাদের আসলে সেই জিনিসটা আমি পড়াই দিছি। খেয়াল করে দেখো তো এগুলো সব আমরা বুঝছি কিনা। আমি আবার রিক্যাপ করে দিচ্ছি, যা পড়াইছি সেটা এখানে সুন্দর করে লেখা আছে। গ্যাসের তাপমাত্রা বেড়ে গেলে অণুগুলো দৌড়াদৌড়ি বেশি করে, অর্থাৎ অণুর বেগটা কি হয়? বেড়ে যায়। তো অণুর বেগ যখন বেড়ে যায় তখন তার গতিশক্তিটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। গতিশক্তি যখন বাড়বে তাহলে দেয়ালে সে কি করবে? বেশি জোরে আঘাত করবে, বেশি জোরে আঘাত করবে। এই যে আঘাত করা মানে আসলে কি? বল বেশি প্রয়োগ করবে, তাই না? তাহলে আঘাত বেশি করা মানে প্রযুক্ত বলের মানটা কি হবে? বাড়বে, অর্থাৎ এফ এর মানটা বাড়বে। তাহলে বল যদি বৃদ্ধি পায় তাহলে চাপের মানটা তো বৃদ্ধি পাবে, কারণ আমি আগেই বলছিলাম যে চাপের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল যদি বেড়ে যায় চাপের মানটা কি হবে? বেড়ে যাবে। তাহলে বল বৃদ্ধি পেলে চাপের মানটাও বৃদ্ধি পাবে। তাহলে গ্যাসের প্রযুক্ত চাপটা, গ্যাসের প্রযুক্ত চাপটা তাপমাত্রার সমানুপাতিক। এই জিনিসটা কিন্তু তোমাদের আমি এতক্ষণ পড়াইছি। তো সবাই বলো তো এই পার্টটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? এখানে আমি যা পড়াইছি সেটা এখানে সুন্দর করে আবার লিখাও আছে। সবাই কি বুঝছো? বলো। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের সাইন একই রকম না ভাইয়া। যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে জিনিসটা এমন দিত, চিহ্ন একরকমই, মানে এই চিহ্নটা একরকমই, কিন্তু তখন সেটাকে এই যে 1/, নিচের দিকে লিখতে হয়, অর্থাৎ হরে লিখতে হয়, ঠিক আছে? ব্যস্তানুপাতিক হইলে এভাবে লিখতে হইতো, যেহেতু সমানুপাতিক এজন্য এরকম। ওকে, ভেরি গুড। এবার চলো আমরা সামনের দিকে যাই। পদার্থের চতুর্থ অবস্থা, যেটাকে আমরা প্লাজমা বলি, এখান থেকে মূলত প্রশ্ন হয় এই চ্যাপ্টারে। এতক্ষণ যা পড়াইছি এখান থেকে জাস্ট একটা প্রশ্ন দেখছো তোমরা, কোয়ার্কেটটা, কিন্তু যে প্লাজমা থেকে মূলত বাকি প্রশ্নগুলা অর্থাৎ এমসিকিউ গুলো আসে, সিকিউ এখান থেকে আসে না। সিকিউ আসলেও কি আসে জানো? খতে আসে 2 মার্কের, 2 মার্কের কোশ্চেন এখান থেকে আসতে পারে, অথবা কতে আসতে পারে 1 মার্কের। আচ্ছা, কিন্তু এগুলো পড়ে ফেলা ভালো, কারণ কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এমসিকিউ আসলে তুমি বাদ দিবা কেমনে? তাহলে পদার্থের চতুর্থ অবস্থা বলতে আমরা কি বুঝবো? চতুর্থ অবস্থার নাম আমরা বলবো হচ্ছে প্লাজমা। এখন নিশ্চয়ই জানতে মন চাচ্ছে যে ভাই প্লাজমা তাহলে আসলে কি, তাই না? এই প্লাজমাটা হচ্ছে একটা আয়নিত গ্যাস। দেখো এখানে লেখা আছে প্লাজমাটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। এখন আয়ন মানে আসলে কি? আয়ন মানে কি বলতো? তোমরা তো পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো যে আয়ন হচ্ছে 2 রকম, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে সেটা প্লাস আয়নও হইতে পারে, ক্যাটায়নও হইতে পারে, আবার অ্যানায়নও হইতে পারে। তাহলে দেখো এই পড়াটা সহজ করার জন্য আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে প্লাজমা হচ্ছে একটা আয়নিত গ্যাস। আয়নিত গ্যাস মানে হচ্ছে এমন একটা গ্যাস
যার চারপাশে কি থাকবে বলতো, এরকম চার্জ থাকতে পারে, যার চারপাশে এরকম চার্জ থাকতে পারে। তাহলে প্লাজমার প্রশ্ন দেখলেই তুমি মাথায় এরকম একটা চিন্তা নিয়ে আসবা, এরকম একটা চিন্তা নিয়ে আসবা যে প্লাজমাটা হচ্ছে একটা আয়নিত গ্যাস। আয়নিত মানে কি, যার মধ্যে চার্জ থাকে। আমরা জানি যে আয়ন হচ্ছে ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে। ধনাত্মক চার্জকে আমরা বলি ক্যাটায়ন, ঋণাত্মক চার্জকে আমরা বলি অ্যানায়ন। তাহলে যদি আয়নিত গ্যাস থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা। তবে মনে রাখতে হবে এই প্লাজমা তুমি যদি তৈরি করতে চাও তাহলে তোমার তাপমাত্রা নর্মাল লেভেলে রাখলে হবে না। যেমন কঠিন, তরল, বায়বীয় এগুলো তো আমরা নর্মাল তাপমাত্রায় দেখি, কিন্তু প্লাজমা তুমি যদি নিতে চাও তাহলে অতি উচ্চ তাপমাত্রায় তাকে নিতে হবে। এখন কোন গ্যাসকে তুমি প্লাজমাতে কনভার্ট করবা তার উপর ডিপেন্ড করে তাপমাত্রার মানটা কত। তাপমাত্রার মানটা তোমার 1000-এর উপরে রাখতে হবে। 1000-এর উপরে রাখলে তুমি কি পাবা, প্লাজমা পাবা। ঠিক আছে, এখন আসো, তাহলে এই গ্যাসটা যখন অতি উচ্চ তাপমাত্রায় তুমি নিবা তখন গ্যাসটা কিসে কনভার্ট হবে? একটা গ্যাসকে তুমি যখন অতি উচ্চ তাপমাত্রায় নিবা তখন এই গ্যাসটা কিসে কনভার্ট হবে? প্লাজমাতে কনভার্ট হবে। এখন চিন্তা করো তো, এই যে প্লাস মাইনাস যে আসলো, প্লাস মাইনাস কোথায় আসে? বৈদ্যুতিক ক্ষেত্রে আসে, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসে। তাহলে আমরা বুঝলাম যে তাপমাত্রা বাড়াইলে অথবা অতি উচ্চ তাপ তুমি যদি দাও, উচ্চ তাপ যদি তুমি প্রয়োগ করো তাহলে সেটা প্লাজমাতে কনভার্ট করা পসিবল। তাহলে সেটা প্লাজমাতে কনভার্ট করা পসিবল। আবার যেহেতু এখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছ অর্থাৎ চার্জিত, তাহলে চার্জ আনার জন্য তুমি তাকে কিভাবে আনতে পারো বলো তো? বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে তাকে আনতে পারো। তাহলে এখানে লিখে রাখি বৈদ্যুতিক ক্ষেত্র। বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে বলো প্লাজমা কতভাবে তৈরি করা যাবে? প্লাজমাকে আমরা দুইভাবে তৈরি করতে পারবো। এক হচ্ছে যদি আমি অনেক বেশি তাপ সেখানে দেই, অথবা যদি আমি সেখানে শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করি। তাহলে শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র অথবা উচ্চ তাপ দুইটার মাধ্যমে আমরা কি করতে পারি? প্লাজমা কনভার্ট করতে পারি। চলো, গ্যাস থেকে প্লাজমাটা তৈরি হবে। গ্যাসের সাথে প্লাজমার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে প্লাজমাতে কি থাকবে? চার্জ থাকবে। নর্মাল গ্যাসে কিন্তু কি থাকে না? চার্জ থাকে না। তাহলে খেয়াল করো, প্লাজমা অবস্থায় পরমাণু চার্জিত থাকে এবং এইখানে ইলেকট্রন এবং আয়নের মিশ্রণ তৈরি হয়। তাহলে ইলেকট্রন কি বলতো? নেগেটিভ চার্জ। আর আয়ন মানে তো বুঝোই, আয়নের মধ্যে প্লাসও থাকে মাইনাসও থাকে। সো আমরা কিভাবে প্লাজমাতে পরিণত করতে পারি? দুইভাবে, উচ্চ তাপ এবং হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র। এখন তোমরা একটা এমসিকিউর উত্তর সবাই একটু দাও। ও আরেকটা কথা তোমাদের একটু বলে দেই, একটা নতুন পয়েন্ট সবাই একটু অ্যাড করে নিবা এখানে। নতুন পয়েন্টটা হচ্ছে এরকম যে খেয়াল করো, প্লাজমা যেহেতু হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, যেহেতু আয়নিত গ্যাস, তাহলে গ্যাসের কি কোনো নির্দিষ্ট আয়তন থাকে? বলো, নির্দিষ্ট কি আয়তন থাকে? অ্যান্সার হচ্ছে না। তাইলে গ্যাসের যেমন আয়তন থাকে না, প্লাজমারও নির্দিষ্ট আয়তন থাকে না। নির্দিষ্ট আয়তন থাকে না। তবে একটু পরে আমি তোমাকে দেখাবো যে এই নির্দিষ্ট আয়তন তৈরির জন্য আমরা আবার চৌম্বক ক্ষেত্র ব্যবহার করতে পারি, সেটা একটু পরে। আপাতত মনে রাখো এটা নির্দিষ্ট আয়তন আসলে থাকে না, যেহেতু সে একটা আয়নিত গ্যাস। তাহলে গ্যাসের যে প্রপার্টি, নির্দিষ্ট তার নিজস্ব কোনো আয়তন নাই, ওরকম তারও নির্দিষ্ট আয়তন অথবা নিজস্ব আয়তন থাকে না। তাহলে এখন এই কুইজের অ্যান্সারটা সবাই একটু পার্টিসিপেট করো তো। পার্টিসিপেট করো না। প্লাজমা বিপজ্জনক না, প্লাজমা বিপজ্জনক না। প্লাজমা তো আর্থে এক্সিস্ট করে না, লামিয়া বলছে। কে বলছে লামিয়া? প্লাজমা আর্থে অবশ্যই এক্সিস্ট করে। তুমি যে টিউব লাইট দেখো সেটা প্লাজমা, নিয়ন লাইট প্লাজমা, বজ্রপাত হয় না আকাশ থেকে, ওটাও প্লাজমা। বুঝতে পারছো? না, প্রদীপ তো নিবে না। ওকে, এটা সবার পারা উচিত, মাত্রই কিন্তু পড়াইছি। ওকে, আমি আর হচ্ছে 5 সেকেন্ড পরে শেষ করে দিব। ওকে, খেয়াল করো, আমরা একটু আগে বলছি যে প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, সেটা তো সত্যি। এবং আমি দেখাইছিলাম প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস। আয়ন মানে কি? সেখানে চার্জ আছে। তাহলে যেহেতু আয়নিত গ্যাস অর্থাৎ এখানে চার্জ থাকে, চার্জ আসলে কি? তড়িৎ বহন করতে পারে। তাহলে উত্তর কি হবে? কণাগুলো তড়িৎ বহন করে। তড়িৎ মানে তো যে প্লাস মাইনাসের কাহিনী, তাই না?
কণাগুলোর নির্দিষ্ট আকার ও আয়তন আছে, হবে না কিন্তু, তার কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন নাই। তার কারণ কি, সে একটা গ্যাসের মতো, আয়নিত গ্যাসের মতো, তার নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তবে একটু একটু আগে বলছিলাম যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে আবার নির্দিষ্ট আয়তন দেওয়া যায়, সেটা আলাদা বিষয়, সেটা পরে আসতেছি। যেহেতু এখানে অন্য কোনো চৌম্বক ক্ষেত্রের কথা নাই, তাহলে আমরা বলবো নির্দিষ্ট আয়তন থাকে না। তাহলে এখানে উত্তর হবে 1 আর 2, অপশন এ। ঠিক আছে, অপশন এ। ওকে, সো দেখতে পাচ্ছি নূর, সোমাইয়া, তারপর শ্রেয়াস, মাহেরা, তানিম, আবরার, আশামণি, রিসাত, মালিহা আর হচ্ছে নাজিফা ঠিকঠাক উত্তর করছো। ওকে, এখন আমরা যাই সামনে। আমরা এখন এই প্লাজমা সম্পর্কিত আরো কিছু এক্সট্রা জিনিসপত্র পড়বো। বিফোর দ্যাট আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি সবাই একটু, হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও আমরা দেখে আসি। এইখানে তোমরা কিন্তু নিয়ন লাইট দেখতে পাইতেছো, দেখো তো এই নিয়ন লাইট তোমরা দেখছো কিনা। বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু আজকাল এরকম নিয়ন লাইট দিয়ে ডেকোরেশন করা থাকে। এই যে এরকম নিয়ন লাইট দিয়ে ডেকোরেশন থাকে, বিভিন্ন গেমেও থাকে, মুভিতেও হয়তো দেখছো, হ্যাঁ, বিভিন্ন যে ক্লাবগুলোতেও থাকে, রেস্টুরেন্টেও থাকে। তো ধরো যদি একটা নিয়ন লাইট আমি তোমাকে দেখাই, ধরে নাও কোনো একটা রেস্টুরেন্টে গেছো, এরকম মনে করো গুড ভাইবস লেখা আছে দেয়ালে, এই লাইটগুলোকে বলা হয় নিয়ন লাইট। ঠিক আছে, এখন নিয়ন তো জানোই, নিয়ন হচ্ছে আসলে কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসকে যদি তুমি এই আয়নিত করে ফেলতে পারো, তাহলে সেটা কি হয়ে গেল, প্লাজমা হয়ে গেল। তাহলে নিয়ন লাইট কিন্তু প্লাজমার একটা উদাহরণ। তাহলে এটা কি পৃথিবীতে আছে? অবশ্যই আছে। আচ্ছা, এবার আসো, এবার আসো, এইখানে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা একটু সবাই খেয়াল করো, সবাই ভিডিওটা একটু খেয়াল করো, হ্যাঁ, কি আর বড় করা যাবে? আচ্ছা, সবাই একটু দেখো। আবার অ্যাড চলে আসলো কেন? এখান থেকে সবাই একটু দেখো। এই যে এই ব্যক্তির হাতে একটা গোল্লার মধ্যে কিছু একটা আছে, দেখো, এই যে লাফালাফি করতেছে, লাফালাফি করতেছে, দেখছো? এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্লাজমা। এই যে দেখো গোল হয়ে গেল হঠাৎ করে, হ্যাঁ, হঠাৎ করে গোল হয়ে গেল। তো একবার সে গোল, একবার সে সুতার মতো, এক এক রকম সে এক এক রকম আয়তন কিন্তু সে অর্জন করতেছে, অর্থাৎ এক এক সময় এক এক আকার সে অর্জন করতেছে। তাই তার আকারটা কিন্তু নির্দিষ্ট না। এই আকারটা, এই যে এখানে যে একটা কয়েল পেঁচানো, এই কয়েলের মাধ্যমে আসলে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে, তো কয়েলের মাধ্যমে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় আপাতত তোমাদের সিলেবাসে নাই। মনে রাখো যে এই যে কয়েল যেটা আছে, এই কয়েলের কারণে এখানে একটা আবিষ্ট চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তো এই চৌম্বক ক্ষেত্রের কারণে এটার যে শেপ এক এক সময় এক এক রকম হইতেছে, এক সময় দেখো সুতার মতো, এক সময় দেখবা আবার এই যে অন্যরকম হয়ে গেল, আবার দেখো এখন ধোয়ার মতো হয়ে গেল, এখন দেখো আবার গোলের মতো হয়ে গেল। তার মানে তার আকারটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। এবং আকারটা কেন চেঞ্জ হচ্ছে যেটা বললাম, নিচে একটা কয়েলের মতো হয়তো দেখছো, দেখো যে আকারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো নিচে একটা কয়েলের মতো আছে। এই কয়েলের মাধ্যমে, অর্থাৎ কয়েলের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার মাধ্যমে তার আকারটাকে চেঞ্জ করা যায়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এটা গ্যাসের মতো হইলেও, মানে আয়নিত গ্যাস হইলেও গ্যাসের সাথে পার্থক্য কি, গ্যাসের তো নির্দিষ্ট আয়তন কখনোই থাকে না, আকার থাকে না। কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে যদি তুমি শক্তিশালী কি দাও, চৌম্বক ক্ষেত্র দাও, এই যে এখানে কয়েলটা ছিল চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের সাহায্যে তুমি প্লাজমার নির্দিষ্ট আকার তৈরি করতে পারবা। তোমাকে ভিডিওতে দেখাইছি, এক সময় তোমরা এখানে প্লাজমা দেখছো এরকম সুতার মতো, এক সময় দেখছো প্লাজমাটা এভাবে গোল হয়ে ঘুরতেছে। তো এক এক সময় এক এক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, এই জন্য তার আকারটা এক এক সময় কি হয়েছে, এক এক রকম হয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্র দিয়ে তুমি কি তাকে সৃষ্টি করতে পারো? উত্তর হচ্ছে না, চৌম্বক ক্ষেত্র দিয়ে কিন্তু সৃষ্টি করা যায় না। তাহলে একটু লিখে রাখি, চৌম্বক ক্ষেত্র দিয়ে কিন্তু সৃষ্টি, প্লাজমাকে তুমি সৃষ্টি করতে পারবা না। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে শুধু কি করতে পারবা, তার আকারটা তুমি চেঞ্জ করতে পারবা, বা নির্দিষ্ট আকার তুমি নিয়ে আসতে পারবা। এখন আসো, তাহলে সৃষ্টি করা যায় কিভাবে বা তৈরি করা যায় কিভাবে, সেটা আগেই তোমাদের আমি লিখে দিছিলাম, দেখো আগে লিখে দিছিলাম। প্লাজমাকে তৈরি করার জন্য তোমার উচ্চ তাপ লাগবে অথবা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র লাগবে। দুইটা পয়েন্ট খাতায় লিখে রাখো, উচ্চ তাপ লাগবে অথবা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র লাগবে। তাহলে খেয়াল করো তো ভাইয়ের, এখানে কি লেখা, যে প্রচন্ড তাপ দিয়ে, এটা 1 নাম্বার পদ্ধতি, অথবা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র দিয়ে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এই 1 নাম্বার মেথড বা 2 নাম্বার মেথড, এই দুইটা মেথডের মাধ্যমে তুমি কি করতে পারবা, প্লাজমাকে তৈরি করতে পারবা। চৌম্বক ক্ষেত্র দিয়ে কিন্তু তৈরি করা যায় না, চৌম্বক ক্ষেত্র দিয়ে আকার দেওয়া যায় শুধুমাত্র। এখন দেখো কয়েকটা উদাহরণ লেখা আছে, যে টিউবলাইটের ভেতর, তোমরা যে টিউবলাইট দেখো, তার ভেতরে যে টিউবলাইটের মধ্যে যে আলোটা আলোটা যেটা আসলে দেখো, সেগুলাও কিন্তু আসলে প্লাজমার একটা উদাহরণ। নিয়ন লাইটের তো একটা ছবি দেখাইলাম আমি, বজ্রপাতের যে বিজলি, সেটাও আসলে হচ্ছে তোমার প্লাজমা। আবার নক্ষত্রের ভেতরে থাকে প্লাজমা। ঠিক আছে, ফিউশনটা একটু পরে ব্যাখ্যা করতেছি, ফিউশনটা আলাদা ব্যাখ্যা করব, এটা আলাদা।
এই পর্যন্ত সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, প্লাজমা কালারফুল হইতে পারে, প্লাজমা কালারফুল হইতে পারে। প্লাজমা, একজন বলছে প্লাজমা তো দেখা যায় না, কে বলছে তোমাকে? তোমরা কি যে অরোরা দেখছো, অরোরা, এই অরোরা দেখছো কখনো? প্লাজমা নাকি দেখা যায় না। এই যে এরকম অরোরা দেখছো, বলো। অরোরা দেখছো এরকম? দেখছো তো না? আমার জীবনে এরকম অরোরা দেখার ইচ্ছা আছে আর কি, তোমরা দোয়া করে যাতে কবুল হয়। এই অরোরা গুলা আরেকটা নাম হচ্ছে নর্দার্ন লাইটস, এবং এগুলা হচ্ছে তোমার ধরো ফিনল্যান্ড বা ধরো কানাডা বা নরওয়ে, এসব জায়গাতে এই অরোরাগুলো আসলে দেখা যায়। এখন এইখানে যে আসলে অরোরাটা দেখা যায়, এটা আসলে কি বলতো? এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, সেই গ্যাসগুলা ম্যাগনেটিক ফিল্ডের কারণে বিভিন্ন শেপ গেইন করে এবং তাদের কালার একটা চেঞ্জ আসে। আলটিমেটলি তার মাধ্যমে আসলে এখানে অরোরা দেখা যায়, ওই সমস্ত অঞ্চলে দেখা যায়। বুঝছো? তাহলে এই যে যে অরোরা যেটা আছে, হ্যাঁ শাহেদ, দেখা যায়। এই যে অরোরা যেটা আছে, এই অরোরাও কিন্তু আসলে আমাদের এই প্লাজমার একটা এক্সাম্পল আমরা বলতে পারি। এবার আসো, বজ্রপাতের যে বিজলি আছে, যে বিজলি তো দেখছোই আশা করি, যেটাকে থান্ডার বলে, অনেকে লাইটেনিং বলে। এই বজ্রপাতের বিজলিটাও আসলে হচ্ছে প্লাজমার একটা উদাহরণ। দেখবা যে লাইট হঠাৎ করে একটা লাইটের মতো দেখা যায়, সেটাও আসলে প্লাজমার একটা উদাহরণ। কারণ যখন বজ্রপাতটা হয়, বজ্রপাতটা যেখান থেকে ফর্ম করে ওখানে অতি উচ্চ তাপমাত্রা থাকে, ঠিক আছে? তো ধর 2000 থেকে 3000 কেলভিন। তো এই অতি উচ্চ তাপমাত্রার কারণে যে গ্যাসগুলো থাকে, সেই গ্যাসগুলা আয়নিত গ্যাসে পরিণত হয়, ফলে সেটা প্লাজমাতে কনভার্টেড হয়। আচ্ছা, আর প্রচন্ড তাপ দিয়ে তো বলছি তাপমাত্রা বাড়াইতে হবে, এই জন্য তাপ লাগবে। সো প্রচন্ড তাপ দিলে সে প্লাজমাতে কনভার্ট হতে পারে। আর শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তো আমরা বুঝি, একটা গ্যাসের সাথে তুমি যদি দেখো যে ধরো একটা গ্যাস এরকম নর্মালি আছে, এখন বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি? বৈদ্যুতিক ক্ষেত্র মানে হচ্ছে প্লাস থাকবে মাইনাস থাকবে, তাই না? তাহলে একটা গ্যাসে যদি তুমি এরকম দেখো যে বিভিন্ন রকম চার্জ আছে, গ্যাসে যদি এরকম চার্জিত হয় বা আয়নিত হয়, সেটাকে তো প্লাজমা বলি। তাহলে একটা গ্যাসকে তুমি যদি বৈদ্যুতিক ক্ষেত্রে নিয়ে এরকম প্লাস মাইনাস চার্জ দিয়ে দিতে পারো, তাহলে তো সেই গ্যাসটা কি হয়ে যাবে বলো তো? প্লাজমা হয়ে যাবে। এই আর কি। এখন এই বাকি পার্টটা আমি এখন শুরু করব, ঠিক আছে? তো প্লাজমা নিয়ে আমরা অনেকগুলো কথাই বলছি। আচ্ছা, এখন আসি, এখন আসি দেখো, ওখানে ফিউশনের নামে একটা শব্দ লিখছে, তাই না? এই ফিউশনটা আসলে কোথা থেকে আসে সেটা একটু তোমাদের শিখাই দিই। ফিউশনটা আসে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া থেকে, ঠিক আছে? তোমরা যেমন রাসায়নিক বিক্রিয়া শিখছো, ওরকম একটা বিক্রিয়া আছে যাকে আমরা বলবো নিউক্লিয় বিক্রিয়া। সো যদি আমি এখানে লিখি নিউক্লিয় বিক্রিয়া, এই নিউক্লিয় বিক্রিয়াটা আসলে দুই ধরনের। একটাকে আমরা বলবো হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে আমরা বলবো ফিশন। একটাকে আমরা বলবো হচ্ছে ফিউশন, আর একটাকে আমরা বলবো ফিশন, ঠিক আছে? তো ফিশন হচ্ছে উচ্চারণ করে আমরা এটাকে ফিশন লিখতে পারি, উচ্চারণটা হচ্ছে আসলে ফিশন। ইংলিশটা হচ্ছে এরকম, ইংলিশটা হচ্ছে এরকম, উচ্চারণ হচ্ছে ফিশন, ঠিক আছে? বাট তুমি ফিশন বলতে পারো, বইয়ে ফিশন বলছে। আচ্ছা, আর ফিউশনটা হচ্ছে এটা। এখন আসো, কোনটা আসলে ফিউশন আর কোনটা আসলে ফিশন মনে রাখার একটা সহজ নিয়ম তোমাদের বলে দিই। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তোমরা কখনো দেখছো যে বিভিন্ন যে মিউজিকের ম্যাশআপ থাকে, ধরো ফোক গানের একটা ম্যাশআপ তুমি শুনতেছো, দেখবা মাঝে মধ্যে লেখা থাকে ফোক ফিউশন, ফোক ফিউশন লেখা থাকে। এই ফিউশন মানে হইতেছে অনেকগুলা জিনিসের সমষ্টি, অনেকগুলা জিনিসের সমষ্টি। তাইলে ম্যাশআপে যেমন অনেকগুলা ছোট ছোট গান মিলে একটা বড় গান বানায়, তাহলে ফিউশনটা আসলে কেমন? ওই অনেকগুলা ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস বানাবে। তাহলে ছোট ছোট নিউক্লিয়াস থেকে, ছোট ছোট নিউক্লিয়াস থেকে যদি বড় নিউক্লিয়াস তৈরি হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউশন বিক্রিয়া। তো এই ফিউশন বিক্রিয়া কিন্তু আসলে সূর্যে হয়। কোথায় হয়? সূর্যে। একটা উদাহরণ দিয়ে দেই, একদম সহজ নিয়মে দিচ্ছি, একদম ডিটেলসে লিখতেছি না। হাইড্রোজেনে যে ডিউটেরিয়াম আছে, এরকম দুইটা ডিউটেরিয়াম মিলে কিন্তু তোমার হচ্ছে হিলিয়াম তৈরি হইতে পারে, হিলিয়াম। আরো অ্যাডিশনাল কিছু জিনিস আছে, পজিট্রন বা নিউট্রন এরকম আছে, ওগুলা লিখবো না, ওগুলা তোমার লেভেলে দরকার নাই। তুমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ দুইটা ছোট ছোট নিউক্লিয়াস মিলে তুলনামূলক বড় একটা নিউক্লিয়াস তৈরি করছে, তাহলে সেটা হবে আমাদের ফিউশন। এবং এই ফিউশন বিক্রিয়াটা কিন্তু আসলে কোথায় হয়? সূর্যে হয়। এবং এর মাধ্যমে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার শক্তি কিন্তু পাওয়া যায়। আর ফিশন যে বিক্রিয়াটা, এটা তাহলে কি? এটার উল্টা, এটার উল্টা। তাহলে ফিশনটা আসলে কি?
বড় একটা নিউক্লিয়াস ভেঙে অনেকগুলা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে। তো এটার একটা উদাহরণ দিয়ে দিই তোমাদের। এটা একটা উদাহরণ আমরা লিখতে পারি। ইউরেনিয়াম নামে একটা নিউক্লিয়াস আছে, কি ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম যখন ভেঙে, ইউরেনিয়াম ভাঙলে এখানে বেরিয়াম তৈরি হয় আর ক্রিপ্টন তৈরি হয়। বেরিয়াম আর ক্রিপ্টন এগুলো তোমরা তোমাদের যে পর্যায় সারণী আছে কেমিস্ট্রিতে সেখানে পাবা। তো ইউরেনিয়াম ভাঙলে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়, সাথে আরো কিছু জিনিস তৈরি হয়, ওগুলো তোমাদের লাগবে না। বেরিয়াম, ক্রিপ্টন, 3টা নিউট্রন আর এনার্জি তৈরি হয়। তো দরকার নাই, আপাতত এই এক্সাম্পলটাই বুঝো। তাহলে ইউরেনিয়াম ভাঙলে বেরিয়াম এবং ক্রিপ্টন দুটা জিনিস তৈরি হয়। তাহলে বড় নিউক্লিয়াস থেকে ছোট ছোট দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে বড় থেকে ছোট হইলে সেটা হবে ফিশন, আর ছোট থেকে বড় হইলে সেটা হবে ফিউশন। এখন ওটা যেমন সূর্যে হয়, এটা কোথায় হয় তোমাদের অনেকের জানতে মন চাচ্ছে আশা করি। এটা আসলে কোথায় হয় ভাইয়া? এটা আসলে হয় নিউক্লিয়ার চুল্লিতে। নিউক্লিয়ার চুল্লিতে বা পারমাণবিক চুল্লিতে। নিশ্চয়ই পারমাণবিক চুল্লির নাম তোমরা শুনছো। আমাদের বাংলাদেশে কোথায় আছে পারমাণবিক চুল্লি বলো তো দেখি, ইনবক্সে জানাও। বাংলাদেশের কোথায় পারমাণবিক চুল্লি আছে বলো, নামটা বলো। অবস্থান বলা লাগবে না। রূপপুরে, হ্যাঁ, রূপপুর পারমাণবিক চুল্লি, যেটা আসলে কোথায়? পাবনাতে অবস্থিত। আচ্ছা, তাহলে এই যে রূপপুর পারমাণবিক চুল্লি, এই পারমাণবিক চুল্লিতে যখন এই পারমাণবিক চুল্লি যখন চালানো হয় নিউক্লিয়ার বিক্রিয়া চালানোর জন্য, তখন কিন্তু এই ইউরেনিয়ামটা দরকার পড়ে। কারণ এই ইউরেনিয়ামকে ভেঙেই সে আসলে বেরিয়াম ক্রিপ্টন তৈরি হয় এবং শক্তি উৎপন্ন করে। তাহলে ইউরেনিয়ামকে পুঁজি করেই কিন্তু চুল্লিটা চলতেছে। তাহলে ইউরেনিয়াম এখানে আসলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? জ্বালানি হিসেবে। তো আমরা এই ইউরেনিয়ামটা আসলে রাশিয়া থেকে আনি। রাশিয়াতে আবার প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। তো রাশিয়া থেকে আমরা এই ইউরেনিয়ামটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে এনে এরপর আমাদের পারমাণবিক চুল্লিটা চালাইতেছি, বুঝছো? এবং পারমাণবিক চুল্লি চালায় কি করা হয়? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, একটা প্রশ্ন করছো যে চেইন রিঅ্যাকশন কি, তানিম জিজ্ঞাসা করছো। চেইন রিঅ্যাকশন হচ্ছে যেই রিঅ্যাকশন কন্টিনিউয়াসলি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যে রিঅ্যাকশন থামে না। সো এই বিক্রিয়াটাই আসলে হচ্ছে একটা চেইন রিঅ্যাকশন। বাংলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। বাংলা কি? শৃঙ্খল বিক্রিয়া। একটু পড়াই দিই। মনে করো ইউরেনিয়াম, তোমাদের নিশা তাহলে দেখাই দিই। নিউটনের শক্তি অনেক বেশি থাকে, সে অনেক বেশি জোরে দৌড়াদৌড়ি করে। সে একটা ইউরেনিয়ামকে আঘাত করে। তো যখন ইউরেনিয়ামকে সে আঘাত করে, এই ইউরেনিয়ামটা ভেঙে বেরিয়াম, ক্রিপ্টন এবং আরো 3টা নিউট্রন তৈরি হয়। আর কয়টা? আরো 3টা নিউট্রন তৈরি হয়। আরো 3টা নিউট্রন তৈরি হয়। এখন এই নিউট্রনগুলা কি বসে থাকবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমি যদি চিন্তা করি, এখানে আমাদের 3টা নিউট্রন আছে, ধরলাম এ একটা নিউট্রন, এ একটা নিউট্রন, এ একটা নিউট্রন, এটা কি বসে থাকবে? না। প্রত্যেকটা নিউট্রন গিয়ে আবার আর একটা ইউরেনিয়ামকে আঘাত করবে এবং সেই ইউরেনিয়াম ভেঙে আবারও বেরিয়াম, ক্রিপ্টন এবং আরো 3টা নিউট্রন তৈরি করবে। এই নিউট্রনটাও সেম কাজ করবে, সেম। এই নিউট্রনটাও সেম কাজ করবে। এখন বলো, এখানে যে আরো 3টা নিউট্রন তৈরি হইলো, এরা কি বসে থাকবে? এরা কি বসে থাকবে? না। এরাও আবার কন্টিনিউয়াসলি আরো ইউরেনিয়ামকে ভেঙে ভেঙে সামনের দিকে চলতে থাকবে। তাহলে এই রিঅ্যাকশন যখন শুরু হয়, এই রিঅ্যাকশন কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে চলতেই থাকে চলতেই থাকে। বলতে পারো যে ভাই কতক্ষণ চলবে? সহজ উত্তর, যতক্ষণ তোমার ইউরেনিয়ামটা আছে ততক্ষণ। মনে করো নিউট্রন বের হয়েছে কিন্তু সামনে আর কোনো ইউরেনিয়াম নাই, মানে ইউরেনিয়াম শেষ। যেই পরিমাণ ইউরেনিয়াম কিনে আনছিল রাশিয়া থেকে, সেই পরিমাণ ইউরেনিয়াম শেষ হয়ে গেছে। তাহলে নিউট্রন বের হয়ে তো কোনো লাভ নাই, তখন বিক্রিয়া শেষ হয়ে যাবে। তাহলে জ্বালানি শেষ হয়ে গেলে বিক্রিয়া শেষ হয়ে যাবে, বাট জ্বালানি থাকলে বিক্রিয়া চলতেই থাকে চলতেই থাকে। এটাকেই বলা হয় ইউরেনিয়ামের চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। ঠিক আছে, চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে তাই না? ওকে, ভালো, যাক ভালো। ওকে, সো এই অনেকগুলা জিনিসে আমরা পড়লাম, একটু রিমাইন্ড করি। প্লাজমা তৈরির সিস্টেম কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রচন্ড তাপ, আর হচ্ছে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র। দুইবার পড়াইছি। প্রথমে একবার এখানে পড়ায় আসছিলাম যে উচ্চ তাপ আর বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে তৈরি করা যায়, এখানে আবারও দাগাই দিছি। আচ্ছা, আর চৌম্বক ক্ষেত্রতে তাহলে কি সৃষ্টি করা যাবে বা তৈরি করা যাবে? উত্তর হচ্ছে না, চৌম্বক ক্ষেত্রতে সৃষ্টি করা যাবে না বা তৈরি করা যাবে না। তাহলে চৌম্বক ক্ষেত্রের লাভ কি? চৌম্বক ক্ষেত্র দিয়ে তার নির্দিষ্ট আকার তৈরি করা যায়। একটা ভিডিও দেখাইছিলাম, একবার দেখছিলাম সুতার মতো, একবার গোলের মতো। তাহলে এই যে বিভিন্ন আকার হচ্ছে কার জন্য? চৌম্বক ক্ষেত্রের জন্য হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে আকারকে নিয়ন্ত্রণ করে, আর বিদ্যুৎ ক্ষেত্র আর তাপ হচ্ছে সৃষ্টি করে। তাহলে এবার তোমরা এই কুইজটা সবাই পার্টিসিপেট করো।
চৌম্বক ক্ষেত্রের সাথে প্লাজমার সম্পর্ক জানতে চাইছো জুলকার, সিলেবাসের বাইরে, বাট তোমরা কি বাকিরা জানতে চাও কিনা বলো, তাইলে শিখাই দিব। ওকে, গ্যাসকে প্লাজমা করা যায় কিভাবে, আগে এই কুইজটা শেষ করে দেই। গ্যাসকে প্লাজমা করা যায় প্রচন্ড তাপ দিয়ে আর শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র দিয়ে, অর্থাৎ উত্তর হবে 2 আর 3। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে গ্যাসকে প্লাজমা বানানো যায় না। চৌম্বক ক্ষেত্র দিয়ে কি করা হয়? চৌম্বক ক্ষেত্র দিয়ে তার শুধুমাত্র নির্দিষ্ট আকার কন্ট্রোল করা যায়, তৈরি করা যায় না। আমি আগেই বলছিলাম তৈরি করার সিস্টেম মাত্র দুইটা, প্রচন্ড তাপ অথবা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে এটা কিন্তু অনেকেই ভুল করছো, যারা ভুল করছো তারা আসলে কি করো আমি জানি না, মানে একটু আগে 2বার বলে নিলাম, তারপরে কুইজটা দিছি যাতে সবাই পারো। তো তারা আসলে কি করো বলো তো, যারা যে জিনিসগুলো ভুল করো, তারা আসলে কি করতেছো এই মোমেন্টে? মানে তোমার কি জীবনের প্যাশন হচ্ছে ভুল করা নাকি, যে না আমি আমার ইচ্ছা আমি ভুল করব, এরকম? যে রিফাজের মতো ছেলে পেলে সম্ভবত ভুল করে, একই মেসেজ হাজারবার স্প্যামিং করে যাচ্ছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি লিডার বোর্ডে আছে হচ্ছে নূর, মায়েশা, সিনথিয়া, ফারহান, ইশরাত, ইশপা, অপূর্ব, কাব্য, সুরাইজ এবং হচ্ছে জুবাইর। ঠিক আছে, এখন আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। পদার্থের প্লাজমা অবস্থা যেটা বললাম, এখান থেকে সিকিউ কোয়েশ্চেন তো আসলে হয় না, কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন হয়। তো এই কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ডে আসছিল। তো প্লাজমা অবস্থা ব্যাখ্যা করতে হবে। প্রথমেই লিখবা যে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। প্লাজমা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। 2টা লাইন হয়ে গেছে। 3 নাম্বার লাইনে বলবা তাকে কেমনে সৃষ্টি করা যায়। 3 নাম্বার লাইনে বলবা তাকে উচ্চ তাপ অথবা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে সৃষ্টি করা যায়। 4 নাম্বারে বলবা গ্যাসের মতো নির্দিষ্ট আয়তন না থাকলেও শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে তার আকারটাকে নিয়ন্ত্রণ করা যায়। দেখো এই 4টা পয়েন্টে তোমাদের আমি পড়াই দিছি। প্লাজমা হচ্ছে চতুর্থ অবস্থার নাম। এরপরে বলবা এটি হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। চাইলে এই লাইনটাও বলতে পারো যে যেহেতু আয়নিত তার মানে তার মধ্যে কি আছে, চার্জ আছে এবং ইলেকট্রন আয়টনের মিশ্রণ থাকে। এরপরে বলবা যে তার পার্থক্য হচ্ছে তাকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আকার দেওয়া যায়। লাস্টে বলে দেবা তাকে কেমনে তৈরি করা যায়। তো আমরা জানি প্রচন্ড তাপ আর শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে তৈরি করা যায়। এরপর কিছু উদাহরণ দিবা যে কটা মনে পড়ে। তো ধরো বজ্রপাতের বিজলি, এটা তো সবারই মনে থাকবে। টিউব লাইট সবার বাসায় আছে, মনে থাকবে। টিউব লাইট লিখলে নিয়ন লাইট তো আর দোষ করে নাই, নিয়ন লাইটটাও লিখে দিবা। আর এরপরে যদি তোমার বাকিগুলা মনে থাকে মনে থাকবে, নাইলে নাই। 3টা উত্তর বা 3টা উদাহরণ দিলে মোর দেন এনাফ। 2 এর মধ্যে 3 পাবা, 2 এর মধ্যে 3, বুঝছো? ওকে, আহ এই হচ্ছে তাইলে বাড়ির কাজ দিয়ে দিলাম। তো আমাদের নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার উপরে। আজকে তোমরা দেখলা কোনো ম্যাথ নাই, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ওরকম নাই। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার উপরে, সেখানে আবার ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।